দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশো ভিন্ন মাত্রায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সরকারি নির্বাচন ব্যাহত করার একটি পরিবেশ তৈরি করে রেখেছে। অপরদিকে জামাতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করে উনি বলেছেন যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবেন। অপরদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সোজা জানিয়ে দিয়েছেন যে জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না। এই যে প্রধান রাজনৈতিক দলগুলোর যে বিরোধপূর্ণ অবস্থান, নির্বাচন সামনে করে এই পরিবেশ কিভাবে উত্তরণ ঘটতে পারে সেসব বিষয়ে জানবার এবং বুঝবার চেষ্টা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন অ্যাক্টিভিস্ট ফ্রিল্যান্স সাংবাদিক সাইদ আব্দুল্লাহ। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। স্বাগতম আপনাকে তাহসিন রিয়াজ। আমি প্রথমে সাইদ আব্দুল্লাহ আপনার কাছে যেতে চাই। এই যে নির্বাচন তো খুবই সন্নিকটে চলে এসেছে, সরকার ঘোষিত সময় যদি বলি মাত্র 2 মাসের একটু সময় বেশি আছে। এর মধ্যেও আমাদের নির্বাচনী পরিবেশ যে অবনতি, গতকালকে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান IRI ওরা একটি রিপোর্ট প্রকাশ করেছে। ওরা বলেছে যে এখনও নির্বাচনী পরিবেশ নাজুক। এই থেকে উত্তরণের উপায় কি, রাজনৈতিক দলগুলোর করণীয় কি, যদি আপনি আপনারা বিশ্লেষণ করতেন। ধন্যবাদ। এবং মোহনা টিভির দর্শক যারা আছেন, আমার সম্মানিত সহ আলোচক যিনি আছেন, খুবই চমৎকার জায়গায় আপনি প্রথমেই নিয়ে গেলেন যে নির্বাচনের পরিবেশ নিয়ে। হাসিনার আমলে কয়েকটা নির্বাচনী পরিবেশ তো দেখা হয়েছে। ধরেন যে একেবারে 2018 সালের পরিবেশ, যখন ঢাকায় অন্য কোনো দলের পোস্টার থাকতো না, একেবারে শুধু আওয়ামী লীগেরই পোস্টার থাকতো। আর 2024 সালের আমিডামের ইলেকশনও যদি দেখি, একদম সামনে থেকে অবজার্ভ করার কারণে একটা পরিবেশ বলি যে আমিডামের ইলেকশনই হোক বা শেষ রাতে তাহাজ্জুদ তকতের ইলেকশন হোক না কেন, ইয়েট 3 মাস আগের থেকে বোঝা যেত দেশে একটা ইলেকশন হবে। বাট একটা চিন্তা করেন, এত ঐতিহাসিক একটা ইলেকশন হতে যাচ্ছে যে বহু 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 বছর পরে মানুষ ভোট দিবে কিন্তু জানবে না যে রেজাল্ট কি হবে। এই ধরনের একটা এক্সাইটমেন্ট থাকবে, কিন্তু সেইটা নিয়ে প্রধান উপদেষ্টা বারবার করে বলছেন এত চমৎকার একটা ইলেকশন হবে, এত চমৎকার একটা ইলেকশন হবে। মানুষের ভেতরে সেই ভাইবটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এটা ভিজিবল করার যে উদ্যোগ, সেই উদ্যোগটা আনফরচুনেটলি দেখা যাচ্ছে না। এখন বলতে পারেন যে এটার ব্যর্থতার দায়ভার কার? আপনি রাজনৈতিক দলগুলো তো নির্বাচনে টেনে উঠে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ রেডি। বিএনপি 237 জনের নাম ঘোষণা করে দিয়ে দেখেন তার কথাবার্তা কিন্তু নির্বাচনী টোনে চলে গেছে। জামাত ইসলাম মুখে অনেক কিছুই বলে না, কিন্তু ব্যাপারটা হলো তারা আজ থেকে 1 বছর আগে তাদের ক্যান্ডিডেট প্রত্যেকটা আসন ভিত্তিক 1 বছর আগে তারা ঘোষণা করে রেখেছে নরমাল অমুক আসনে অমুক ভাইকে ভোট দিন, তমুক আসনে অমুক ভাইকে ভোট দিন, কিন্তু আবার বলবে পিয়ার না হইলে আমরা ভোট দিব না। মানে একই সাথে আপনি বলবেন যে পিয়ার না হইলে ভোট হবে না, ভোট করতে দিব না, হ্যান করবো না, ত্যান করবো না, আবার গিয়ে আপনি ঠিকই প্রার্থী ঘোষণা করবেন, আবার বলবেন আপনি সাইন করবেন না, কিন্তু সবচেয়ে বড় একটা হাসি দিয়ে আপনি সাইন করে আসবেন। সাইন করে আসার পরে আবার বলবেন যে এটা করবো না। আর এই যে সোজা আঙ্গুলে না হলে বাঁকা আঙ্গুলে ঘি তুলতে হবে না, আমার কাছে মনে হয় যে ক্ষমতার ব্যাপারটা কোনো ঘি তোলার মতো ব্যাপার। ইনফ্যাক্ট আমি ঘির ব্যাপারটা তো আসলে কি যে আপনি কোনো লোভনীয় কোনো খাবার, রাইট? আমার কাছে যেটা মনে হয় দায়িত্বের ব্যাপারটা অনেক কষ্টার্জিত ব্যাপার। মানুষ ভোট দিয়ে আসলে ক্ষমতায় বসায় না, দায়িত্বের চেয়ারে বসায়। সো আমি মনে করি না যে মানে এটা ঘি সুলভ কোনো আকর্ষণীয় কোনো ব্যাপার, বরং এইটা খুবই কণ্টকাকীর্ণ একটা দায়িত্ব। আর একটা কথা বলি যে এই সাইডে ধরেন যে এই যে এনসিপির যে দাবিটার কথা বললেন যে নোট অফ ডিসেন্ট থাকতে পারে না, এই আলাপ আলোচনাগুলো রাজনৈতিক দলগুলো তো থাকবেই। কারণ কি, প্রত্যেকেরই তো কিছু বার্গেনিং টুল থাকে রাজনীতিতে। আমরা সামনে এই আলাপ আলোচনাগুলো অনেকেই অনেক কিছু বলে না, কিন্তু বার্গেনিং টুলটাকে সাথে রাখি, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এটা শুধু বাংলাদেশের জন্য না, পুরো পৃথিবীর পলিটিক্সে এরকম চলতে থাকে। কিন্তু সংকটের যে জায়গাটা, সরকারের ঐক্যমত্য কমিশন নিজে ইচ্ছাকৃতভাবে কিছু সংকট তৈরি করে রেখেছে জন্যই আপনি দেখতে পারবেন এখনো কি হবে না হবে এটা নিয়ে তাদের ক্লিয়ার কাট ভিশন নাই। ভাই 270 দিনের ভেতরে অটো পাস হবে, এটা অ্যাবসার্ড একটা ধারণা। তারা এটাকে হোল্ড করে রাখলো। নোট অফ ডিসেন্ট যদি না থাকে, আপনি ঐক্যমত কমিশনে যখন এইটা আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট সহই আলোচনা হয়েছে, আপনি এটা কেন নিয়েছেন? তার কারণটা হলো এটার কিন্তু একটা সূত্রপাত আছে। আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভাষণে বলেছিলেন কি, যেসব ব্যাপারে ঐক্যমত হবে ওই ব্যাপারগুলো নিয়ে সনদ হবে, রাইট? নাকি উনি বলেছিলেন যে কেউ একজন আসবে ঐক্যমত্য কমিশনে, বসবে, বসার পরে 160+ আলোচনা হবে, তারপরে 84টা ফিক্স করে দেওয়া হবে সিভিল সোসাইটির জায়গা থেকে। এই 84টাই হইল জাতির ভাগ্য নিয়ন্তা, এবং এইটা যারা মানবে না তারা সংস্কার বিরোধী, এবং এইটা মানাটাই হলো একমাত্র দায়িত্ব অ্যাজ ইফ আমিই রাষ্ট্র।
এটা কি বলা হয়েছিল? না। তার মানে ব্যাপারটা হলো আপনি জনগণের সভরেন্টিতে বিশ্বাস করেন কি করেন না, এটা কিন্তু একটা ফিলোসফিক্যাল ডিসকাশন। জনগণের সভরেন্টিতে যদি আপনি বিশ্বাস করেন, এমন অনেক জিনিস আছে পুরো দেশের জনগণ এসে এই জায়গায় বসে ঠিক করে দিয়ে যায় নাই, ইয়েট আমাদের আলোচনা চলতে থাকবে। এনসিপির অবস্থানকে আমি সম্মান জানাই, তারা এটা নিয়ে আলোচনা তো তুলবেই, বিএনপির অবস্থানকে সম্মান জানাই, কিন্তু ইলেকশন কমিশনের যেটা উচিত ছিল, ইলেকশনটাকে কিভাবে আগানো যায়, গভর্নমেন্টের উচিত ছিল গভর্নমেন্ট কিভাবে এই ব্যাপারটাকে ফ্যাসিলিটেট করবে। কিন্তু দেখবেন এই জায়গাতে এসে এখনো গণভোটের যে ইস্যুটা, আর একটা জিনিস আমি একটু হিসাব মিলিয়ে দিই, আমার মনে হয় যে হিসাবটা মেলানো দরকার। খেয়াল করে দেখেন ইলেকশন, আইডিয়াল ইলেকশনের টাইম কেমন হইতে পারে, জানুয়ারি থেকে জুন মাস, তারপরে তারা বলেছিল এপ্রিল থেকে জুন মাস, তার আগে কিন্তু হওয়ার পরিবেশ ছিল না। আলাপ আলোচনা করার ফেব্রুয়ারি মাসে তাদের মনে হইলো যে হইতেও পারে নির্বাচনের, আমি বলছি রোজার আগে। এইবার খেয়াল করে দেখেন, তার মানে তাদের হিসাব মতেই কোনো ইলেকশন করার জন্য আইডিয়াল টাইম রোজার আগে, মানে ওই যে ফেব্রুয়ারির আগে আসা সম্ভব ছিল না, রাইট? গণভোটের ব্যাপারটা তো ভাই এটাও তো সারা দেশব্যাপী ইলেকশনের ব্যাপার। তাইলে আপনি ওই টাইমে মনে করছেন পরিবেশ নাই, আর এই টাইমে এসে মনে করছেন নভেম্বরেই পরিবেশ হয়ে গেল, তাহলে ভাই আপনি ন্যাশনাল ইলেকশন তো নভেম্বরেই দিয়ে দিতে পারতেন, সেইখানে আপনার দ্বিমতটা কেন? এই কারণে দেখবেন অনেক সেলফ কন্ট্রাডিক্টরি ব্যাপার অনেক জায়গায় চলে আসবে। আবার আর একটা ব্যাপার, এই ব্যাপারে আমি দেখেছি গণভোটটা দরকার, কারণ জুলাই সনদ যেটা আছে এটার অনেক অংশে কিন্তু জাতির কাছে যে দায়বদ্ধতার জায়গাটা, এটা অনেক ক্ষেত্রে দরকার, আমি নিজেও মনে করি। কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন মেথড যেটা হওয়া উচিত, ইট মাস্ট নট বি এ সুপ্রা কনস্টিটিউশনাল বডি যেটার ইফেক্টটা অন্য কেউ সুযোগ সন্ধান। আমি বলছি না যে এরা সুযোগ সন্ধানী এরা সুযোগ সন্ধানী, কারণ আমাদের কিন্তু ইন্টারনাল ফাইটের পাশাপাশি এক্সটার্নাল কিছু ফাইট করতে হবে। ওই জায়গায় কেন আলী রিয়াজ সাহেব নিজেই বলেছে না যে এই টাইমে যদি ইলেকশনটা ঠিক মতো না হয় তাহলে এক্সটার্নাল থ্রেট আছে। সো আমার কথা যেটা, যে আপনি এই ব্যাপারটাকে নিউট্রালাইজ করার জন্য, কেন আপনি গণভোট যদি দিতে হয় এটা তো অনেক কস্টিং এর ব্যাপার, রাইট? একই দিনে দিয়ে দেন, ইলেকশনের দিনই যদি এইটা হয় তাইলে কিন্তু ওই ধরনের থ্রেটও থাকে না। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি জুলাই সনদ যেটা আছে এটা পাস হওয়াটা উচিত সবার ভোটে, এমনকি শুধুমাত্র সিম্পল মেজরিটি পাইলে এইটা না, এটা তো ওভারওয়েলমিংয়ে এটা চলে আসা উচিত। কিন্তু এটা করার জন্য তাহলে দেখেন ইলেকশনের দিনই যদি হয়, আমার মনে হয় না যে এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, কেউ না ভোট দেওয়ার মতো কাজে যাবে। কিন্তু আপনি এমনভাবে বাধ্য করছেন যেন ওইটার বিরোধিতা করার একটা জায়গাটা তৈরি হচ্ছে না। কেন আগে হলো অসুবিধাটা কোথায়? আপনারা যে খরচের কথা যেটা বললেন, যদি যে খরচ করবে এখন সরকার, সে যদি মনে করে যে না খরচ করে হলেও আগে হয় উচিত, তাহলে অসুবিধাটা কোথায়? রাজনৈতিক দল হিসেবে না হলে অসুবিধা হচ্ছে কোথায় এটা বলেন তো আমাকে। না হলেও ধরা যাক অসুবিধা নেই, কিন্তু 2024 সালের 7 জানুয়ারি ডামি ইলেকশন হইলো, আবার একটা গণভোট করবেন, তারপরে আবার কয়েক মাসের ভেতরে 2 মাসের ভেতরে ন্যাশনাল ইলেকশন করবেন। দেশের যদি স্ট্যাটাসকো থাকতো, স্ট্যাটাসকো থাকলে 2024 সালের 7 জানুয়ারির ওই ইলেকশনের পরে 5 বছর পরে আর একটা ইলেকশন হতো। একটা ইলেকশন হইতে কত টাকা খরচ হয় এটা জানেন? সেই ইলেকশনকে আমরা গ্রহণ করি না, কিন্তু খরচ কি হয়েছে কিনা, সেই খরচটা কার টাকা রে ভাই? আপনার টাকা, আমাদের টাকা, রাইট? সো আমরা যদি এই 2 বছরের মাথায় এই ধরনের কাজ করতে থাকি, আমার কাছে মনে হয় যে ওই ব্যাপারটার ইমপ্লিকেশন নিয়ে যদি এত প্রশ্নটাই হয়, দেখুন অনেকের অনেক প্রশ্ন আছে যে ঠিক আছে একটা পলিটিক্যাল গভর্নমেন্টে সেটা পাশ করলো না, এটা একটা জেনুইন কোশ্চেন, রাইট? কিন্তু আমি নিজেও কিন্তু লয়ারি মানুষ, এইটার ব্যাপারে অনেক জায়গায় না অনেক ফিয়ার মঙ্গারিং করা হচ্ছে, যেটা আসলে অনেকের জন্য অনেক সহজ হবে না। একটু সময় যদিও লাগছে, কিন্তু একটু ব্যাখ্যাটা করি। অনেক ধরনের ব্যাপার আছে। আপনি জানেন যে 2/3 মেজরিটি দূরে থাক, ধরেন লেটসে আমরা ধরে নিলাম তর্কের খাতিরে বিএনপি 100% সিট নিয়ে চলে আসলো, 300টা আসনে লেটসে, তাও যদি আসে সে ইচ্ছা করলে অনেক কিছু চেঞ্জ করতে পারবে না। সে আসার পরে যদি মনে করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ফেলবো, ঠিক আছে, পারবে না। কেন পারবে না জানেন? 15 অ্যামেন্ডমেন্টের যে রায়টা, ওইটার আংশিক অবৈধ ঘোষণা করা অলরেডি হয়ে গেছে। আমি ওই মামলার নিজে ইন্টারভেনর ছিলাম। এটা হওয়ার কারণে বাংলাদেশের কিছু বেসিক জায়গা আছে, যে জায়গাগুলা পার্লামেন্টে আপনার কেমন মেজরিটি আছে এটা ম্যাটার করে না, আপনার এটা গণভোটেই দিতে হবে। এই যে ব্যাপারটা ব্যাক চলে এসেছে, এই আলোচনাটা কি অনেক জায়গায় হয় না? হওয়ার কারণে ও এইটা না হইলে এইটা হবে, ওইটা না। ভাই অলরেডি গণভোটের বিধান ব্যাক আসার মিনিংটা হইলো ফান্ডামেন্টাল যেসব জিনিস না আমাদের অনেক আলোচনা চলে, সেটা কিন্তু জেনুইন আলোচনা, ওই আলোচনাগুলোর সমাধান অলরেডি হয়ে গেছে। সেটা আরেকটু ফার্দার প্রসিডিংসে যাওয়ার পরে এটা হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি একটা সুপ্রা কনস্টিটিউশনাল কোনো বডিটা তৈরি করেন, ওইটার পর ভিত্তি করে কিছু কিছু সংকট তৈরি হইতে পারে। আবার আরেকটা ব্যাপার, তখন আপনি বিশ্বাস করতেছেন না রাজনৈতিক দল এটা যাওয়ার পরে তো নিজেদের মতো করে নিতেই পারে।
আমার মনে হয় না এতটা সহজ কিছু হবে। জি। তার কারণ কি সহজ জানেন? হবে কিনা তার আমরা কারণটা একটু হলো তাহসিন রিয়াজকে তার শুনতে কারণটা চাই। হলো আমি জাস্ট শেষ করে দিচ্ছি। হ্যাঁ। এক টাইমে মানুষ 10 কেজিতে চাল খাওয়াবে, এটা 10 টাকায় চাল খাওয়াবে, এটা প্রমিস করে চলে যাইতে পারতো। বর্তমানে মানুষ জানে প্রত্যেকটা ব্যাপার এমন ভাবে রেকর্ডেড থাকে এবং কোনো কিছু করার পরে বিএনপি একটা প্রমিস করার পরে যদি না মানে জনগণের একটা কিছু করা থাকে না, 16 বছর লাগে এই কোনটা আমরা তাহসিন Absolutely রিয়াজকে not। আমি শুনবো। পরবর্তীতে আমরা আসবো, বাট 16 বছর সবার ক্ষেত্রে লাগে না, ইবনে তাহসিন শেখ রিয়াজকে হাসিনা। শুনবো। এই যে নির্বাচনী পরিবেশ এখনো মানে নাজুক অবস্থা, আপনারা এই জায়গা থেকে, আপনারা জুলাই অভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডার বলা হয়, সেই জায়গা থেকে আপনারা কতটা সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করবেন বা আপনাদের চাওয়া কি? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি মানে সাইদ আব্দুল্লাহর পার্সোনালি ভক্ত, আমি তাকে অনেক শুনি। কেন শুনি? কারণ আসলে আমাদের ইদানিংকালের বক্তব্যে ইনফরমেশন কম থাকে, মানে জোর বেশি থাকে। তো ইনফরমেশন থাকলে কথা বলেও মজা পাওয়া যায়। আর আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি বাংলাদেশে যে ইলেকশনটা এখন হতে যাচ্ছে, এই ইলেকশনের ব্যাপারে আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করেছি। এই স্ট্যান্ডার্ডটা কিন্তু মানে আমি আপনি বলে কয়ে সেট করি নেই। এটা বাই দি রেভুলেশন, বাই দি মুভমেন্ট, বাই দি চেঞ্জ, এটা অটোমেটিক্যালি আমার আপনার মাথায় একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে যে যেহেতু একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশে, কাজে এর পরবর্তীতে যে ইলেকশনটা হবে, ইট উড বি অ্যাকসেপ্টেবল টু এভরিওয়ান অ্যান্ড অবভিয়াসলি ইট উড বি পার্টিসিপেটরি অ্যান্ড অবভিয়াসলি এটা যেটা হবে এটার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। মানুষ এটাকে গ্রহণ করবে স্বাচ্ছন্দ্যে, মানুষ এটাতে প্রশ্ন করবে কম, রেদার এটাকে এনজয় করবে বেশি। প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও আমরা এই ধরনের স্টেটমেন্ট শুনেছি। বাট আনফর্চুনেট যে আলোচনাটা আমরা এতক্ষণ ধরে করছিলাম, দেখেন এটা আমাদের পুরো ন্যাশনের জন্য আনফর্চুনেট। আমি এটা এককভাবে মানে শুধুমাত্র কোনো পলিটিক্যাল পার্টির দিকে আমি আঙুল তুলতে চাই না, রেদার এটা আমাদের প্রত্যেকের ফেলিওর। আমি এইভাবে করে দেখতে চাই। যদি আমি রাষ্ট্রের প্রশ্নে দাঁড়িয়ে ডিবেট করি, আমি দলের প্রশ্নে দাঁড়িয়ে ডিবেট করছি না। কাজে দেখেন আমি মানে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে নির্বাচনের ডেট কিন্তু মানে অফিসিয়ালি হলেও আমরা জানি এখন ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা ইলেকশনটা করছি। তফসিল ঘোষণা হওয়ার একেবারে আগ মুহূর্তে আমরা আছি, উইচ মিনস যখন তফসিল ঘোষণা হয়ে যাবে, ইলেকশন স্ক্যাজুয়াল অ্যানাউন্স করে দেওয়া মানে হচ্ছে আপনি ফাইনালি এই রাষ্ট্র এবং এই রাষ্ট্র ব্যবস্থা এবং এই সরকার ব্যবস্থা যেটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের ওয়ান অ্যান্ড অনলি ডিউটি হয়ে যাবে ইলেকশনকে ট্যাকেল করা বা ইলেকশনকে প্রপারলি এক্সিকিউট করা। বাট আনফর্চুনেটলি আমাদের যে পলিটিক্যাল স্বার্থের যে মানে মানে ফাইট, এই ফাইটের মাঝখানে পড়ে কিন্তু আমরা ওই আমেজটা হারিয়েছি। এখন পর্যন্ত ওই আমেজটা আমরা কিন্তু প্রপারলি ডেভেলপ করতে পারিনি। হ্যাঁ, বিএনপি যখন তার পক্ষ থেকে আমরা দেখেছি যখন তারা বিভিন্ন আসনে যখন ক্যান্ডিডেট ঘোষণা করলো, তারপর থেকে একটা নতুন করে একটা ভাইব ডেভেলপ করা শুরু করেছে। জামাত ইসলামী তো লম্বা সময় ধরে দে হ্যাভ বিন ওয়ার্কিং। বাট ওভারঅল এখন এনসিপির কথা আপনি জানেন যে এনসিপি ইতিমধ্যে বলেছে যে 15 তারিখের মধ্যে আমাদের নমিনেশন ফর্ম অলরেডি বিক্রি চলছে। 15 তারিখের মধ্যে আমরা একটা কনক্রিট লিস্টও আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাট আনফর্চুনেট যে জায়গাটা, যেটাকে আমাদের অনেক বেশি অ্যাড্রেস করা দরকার, যে দেখেন মানে আউট অফ এভরিথিং, এই ইলেকশন বলেন না আদার বলেন, সব কিছুর বাহিরে আমরা যে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের কথা আমরা ভেবেছিলাম, আমরা যে কনস্টিটিউশনাল জটিলতার মধ্যে দিয়ে এত বছর পার করেছি, 16 বছর যখন আপনি যখন কাউকে জিজ্ঞেস করেছেন যে ইলেকটোরাল প্রসেস কী হবে, আপনাকে হাইকোর্ট দেখানো হয়েছে, আপনাকে বলা হয়েছে যে না ভাই ওইখান থেকে তো একটা রায় আছে। রায়ে কি বলা হয়েছে? রায়ে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নাই, তাহলে মানে এই যে রানিং যে রুলিং গভর্নমেন্টের আন্ডার ইলেকশন হবে। বিএনপি বলছে আমরা ইলেকশনে যাবো না, জামাত ইসলামী বলছে বিএনপি না গেলে আমি যাব না। এই যে দেখেন এই যে একটা আমলাতান্ত্রিক জটিলতা, আপনাদের সহযোগিতা আমি বলছি, আমি ওই জায়গাটাতে আসছি। এই জটিলতা থেকে আমরা ন্যাশনকে কিন্তু এখনো বের করে নিয়ে আসতে পারিনি। ইটস ভেরি আনফর্চুনেট। আমাদের পক্ষ থেকে কি কি সহযোগিতা থাকবে দেখেন, আমরা উই আর দি পার্টি যারা ডে ফার্স্ট থেকে আমরা কিন্তু একটা কথা বলছি যে দেখেন আমাদের ফান্ডামেন্টাল চেঞ্জেস দরকার, আমাদের এই ফান্ডামেন্টাল চেঞ্জেস আসতে হবে। এবং এটাকে অনেকভাবে ফ্রেমিং করা হয়েছে। কেউ বলছে আমরা সংবিধান বাতিল করে দিতে চাই, কেউ বলছে যে না আমরা এই মানে রাষ্ট্রের কাঠামো চেঞ্জ করে দিতে চাই, না একটা ডিফারেন্ট একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতেছি। অনেকভাবে আমরা নেগেটিভলি ট্রিটেড হয়েছি। তারপর আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আপনি দেখবেন যে এই কনসেনসাস কমিশনের যে আলোচনা, এই প্রত্যেকটা আলোচনায় কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের মতন করে পার্টিসিপেট করছেন। ইন এভরি স্কোপ যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা আমাদের মতামতগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা আপার হাউসের কথা বলছি, আমরা নারী ভোটের জন্য আলাদা নারীদেরকে এম্পাওয়ার করার জন্য বলছি, প্রবাসী ভোটের জন্য কথা বলছি। পাশাপাশি আপনাদের যে চাওয়া ছিল, আমি একটু বলি, আপনি যেই প্রশ্নটা করছেন যে আমরা আসলে কতটুকু সহযোগিতা করব, দেখেন সহযোগিতার আলাদা কোনো মডেল নাই। মানে ব্যাপারটা এরকম না আমি সাইদ আব্দুল্লাহ ভাইয়ের সাথে পাশে দাঁড়াইলাম এখন ইট গোজ লাইক যে আমি সহযোগিতা করছি। ইটস নট দ্যাট। আপনি যখন ন্যাশন বিল্ডিংয়ে কন্ট্রিবিউট করেন এটাই তো সহযোগিতা।
অ্যান্ড উই হ্যাভ বিন ডুইং দিস। বাট প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে লাস্ট শেষের দিকে এসে আমরা যেই প্রশ্নটা আটকে গেলাম, আমরা আমাদের জায়গা থেকে বলেছি, সহযোগিতার প্রশ্ন করেছেন না, আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে আমাদের কোনো রিজার্ভেশন নাই, আপনারা গণভোট করবেন তো আপনার ইলেকশনের দিন করেন, আমাদের কোনো রিজার্ভেশন নাই, আপনার ইলেকশনের আগে করেন, আমাদের কোনো রিজার্ভেশন নাই। আমরা এই বিরাট একটা পয়েন্টে আমরা আমাদের কোনো রিজার্ভেশন শো করি। আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি ঘুরিয়ে, তার মানে কি আমাদের এখানে কোনো মতামত ছিল না? আপনার কাছে কি এটা মনে হয়? তার মানে কি আমাদের পক্ষ বিপক্ষ আগে পরের ব্যাপারে আমাদের কোনো স্ট্যান্স ছিল না? ব্যাপারটা কি আপনার কাছে এরকম মনে হয়? ছিল, কিন্তু অবশ্যই ছিল, আমাদের এই স্ট্যান্স ছিল। বাট আমরা ন্যাশনকে এই একটা ডেটে দুই ভাগ করতে চাই নাই, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এই জায়গাটা ছাড় দেওয়া নির্বাচন সামনে করে যত অনিশ্চয়তা এসেছে, জামাতে ইসলামীর উচ্চ কক্ষে পিয়ার, পরবর্তীতে নিম্নকক্ষে পিয়ার দাবির পাশাপাশি এনসিপির কিন্তু কিছু না কিছু দাবি সব সময় ছিল এবং সেগুলো পেয়েছেও। এনসিপির দাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এটা জাতীয় চাওয়া। এরপরে আপনারা শাপলা প্রতীক নিয়ে জুলাই সনদ যে স্বাক্ষর হলো, এটাও হলো, সবগুলোই পেলেন। এখন আপনারা বলছেন যে নাহিদ ইসলাম যেটা বলেছেন যে নোট অফ ডিসেন্ট থাকবে না, এটা আরেকটা বিতর্ক তৈরি করে। ভেরি ভাইটাল প্রশ্ন এটা। প্রথমত আমি একটু ভেঙে বলি, প্রথমত এটা নতুন কোনো ডিমান্ডই না। আপনার কাছে যদি মনে হয় যে ব্যাপারটা এরকম যে ওই যে আমাদের একটা প্রবাদ আছে যে খাইতে দিলে শুইতে চায়, ব্যাপারটা যদি আপনার কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে এখন তোমার বৈশাখ একটু পিজা খাওয়াইছি, একটু পরে তুমি বার্গার অর্ডার করতেছো, ইটস নট দ্যাট। রাদার আপনি যে যতগুলো ডিমান্ড দেখতেছেন, দিস অল আর পলিটিক্যাল ডিমান্ডস। এটা আমার পার্টির অভ্যন্তরে, আমার পার্টি বিল্ডিং এর ডিমান্ড ছিল। আমি শাপলা প্রতীক চাইছি, আমি আমার পার্টিকে ডেভেলপ করার জন্য আমি বিভিন্ন ধরনের স্পেস আমি নিছি, বিভিন্ন ধরনের ওয়েতে আমি আমার কার্যক্রম পরিচালনা করার জন্য আমি পার্টিগুলোর সাথে আমি একটা আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের একটা ওয়েতে আমি মুভ করছি। এটা আমার অভ্যন্তরীণ ডিমান্ড। বাট আমি এখন যে ডিমান্ডটা করতেছি, দেখেন যে জুলাই সনদের আপনি ডিসেন্ডিংয়ের কথা আমরা যে আলোচনাটা আমরা আসছি, দেখেন আপনি যদি ডিসেন্ডিংয়ের প্রশ্ন সমাধান না করেন, আপনি নিশ্চিত থাকেন এই ডিসেন্ডিংয়ের প্রশ্ন আপনি সমাধান না করে আপনি এটা সুষ্ঠু গণভোট বা একটা মানে সত্যিকার অর্থে একটা মিনিংফুল গণভোট আপনি রেফারেন্ডাম দেখেন, এটা একটা কোনো টিপিক্যাল প্রসেস না। কিন্তু আপনি রেফারেন্ডাম দেখেন প্রত্যেক বছরে 5 বছর অন্তর দেখেন, আপনি যেভাবে করে ন্যাশনাল ইলেকশন দেখেন না তো কেন দেখেন না? এটা একটা এক্সেপশনাল কেস। কাজেই এক্সেপশনাল কেস শুড বি ডিল লাইক আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে এটাকে ডিল করতে। আপনি দেখেন আপনি পুরো কনসেনসাস কমিশনে যতগুলো অলমোস্ট 84 ডিসকাশনস আপনার এখানে হয়েছে, 84 ডিসিশন আপনি এখানে নিয়েছেন। এই 84 ডিসিশনের বাইরে গিয়ে আপনি যখন একেবারে মেজর যখন আপনি 15টা বা 20টা ডিসিশন নিয়ে আপনি যখন ওদিকে তাকাবেন, যেগুলো সত্যিকার অর্থে আপনার কনস্টিটিউশনকে নতুন করে যে সাজানোর কথা আমরা বলেছি, এটাকে রিকনস্ট্রাক্ট করা বা রিফর্ম করার যে আলোচনাটা আমরা এতদিন ধরে করেছি, সেই 15টা 16টা পয়েন্টে গিয়ে কিন্তু বিএনপি ডিসেন্ডিং আছে। এখন বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার ডিসেন্ডিং থাকবে না কেন? আপনার সাথে আমার সাথে আমরা তিনজন একসাথে আলোচনা করতে বসি, আপনার কি ভিন্ন মত থাকবে না? মানে আমরা একটা জায়গায় আলোচনা করতে বসি, তার মানে কি আপনি আপনার মত ছেড়ে চলে আসবেন? প্রবলেমটা ওইখানে না, আপনার মতামত থাকবে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ডিসেন্ডিং মিনটা কি করে আসলে। আপনি একটা জায়গায় আলোচনা করতে বসছেন, একটা পয়েন্ট আপনি ডিসকাশন করছেন, ওইখানে সকল পলিটিক্যাল পার্টি একটা জায়গায় একমত পোষণ করছে, পার্টিকুলারলি একটা পলিটিক্যাল পার্টি সেই জায়গাটাতে মতামত দেয় নাই বা সেই জায়গাটাতে ডিসেন্ডিং দিয়েছে। আপনি এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কোন অপশনটা পিক করবেন যখন আপনার জাতির কাছে পাঠাবেন, ন্যাশনের কাছে, যখন আপনি সাধারণ মানুষের কাছে যখন একটা কোশ্চেন, আমি তো মনে করি যে জাতির জানা দরকার যে আমি কোনটায় বিরোধিতা করলাম, কোনটায় নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম, এটা জাতি জানলে বরং আমার যদি দুর্বলতা থাকে, আমি যদি মনে করি যে আমার এই ডিসেন্টিংটা ঠিক না, তাহলে আমি চাইবো যে না এটা হাইট থাকুক, এটা জাতি না জানুক। কিন্তু আমি তো স্ট্রংলি আমি যৌক্তিকভাবে যদি ডিসেন্টিং দিয়ে থাকি, তাহলে তো আমি চাইবো যে জাতি জানুক। জাতি জানলে অসুবিধাটা না, আমরা তো এখন পর্যন্ত কোথাও বলতেছি না যে আমরা কোথাও অসুবিধা আছে। আমরা তো বলছি যে আপনি জাতির কাছে এই ডকুমেন্টগুলো ওপেন করে দেন। কিন্তু জাতির কাছে কি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট থাকাই যাবে না? না, আপনি মানে ফ্যাক্টটা বুঝেন। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট থাকা যাবে না কোন প্রশ্নে? আমরা যখন বলছি যে সকল পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসে উপনীত হয়েছে, আপনার ভোটের সক্ষমতা আছে না। দেখেন আমি ব্যাপারটা খুব ইজি গোয়িং করে বুঝাই। আপনি বলছেন যে আমরা উচ্চ কক্ষে পিআর চাই। পিআর চাইটা কিসের উপর ডিপেন্ড করে আমরা বলছি যে আপনার টোটাল যে ভোটের যে সংখ্যানুপাতিক যে প্রপোর্শনের যে রিপ্রেজেন্টেশন, ওইটার হারে আপনি উচ্চ কক্ষের লোক পাঠাবেন। এই জায়গাটাতে বিএনপি বলছে যে আমরা আসনের এগেনস্টে আসনের পার্সেন্টেজ ধরে আমরা উচ্চ কক্ষের লোক পাঠাবো। দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট ওপিনিয়ন না? এখন আপনি এই দুইটা ওপিনিয়ন দিয়ে আপনি গণভোটে পাঠালেন একটা জিনিস, জনগণের না ভোট দেওয়ার সুযোগ আছে না? সুযোগ নাই। আপনার কাছে গণভোট মানে তো না। আপনার প্রবলেমটা দেখেন কোথায় হচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে আপনি যদি মনে করে থাকেন যে আমরা একটা গণভোটের জন্য একটা রেফারেন্ডামের জন্য একটা পেপার পাঠাচ্ছি, এখানে শুধু হ্যাঁ ভোটই দিতে হবে, সমস্যা নাই তো। আপনার এখানে না ভোট দেওয়ার সুযোগ আছে, আপনি চেক করেন।
আপনি আপনার মতন করে প্রচার করেন, কোনো সমস্যা নেই। আপনি মনে করতেছেন ডিসেন্ডিং ছাড়া গণভোট ইয়াতে যাবে কেন? আমরা কিছুদিন আগে বিএনপির না ভোট ক্যাম্পেইন দেখি নেই? আপনি দেখেন না সোশ্যাল মিডিয়াতে বিএনপির না ভোট ক্যাম্পেইন? তাহলে এটা তো পরিষ্কার ভাই, বিএনপি তো অলরেডি না ভোট ক্যাম্পেইন করে ফেলছে। কাজেই ডিসেন্ডিং থাকা না থাকাটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আপনি সমাধান চান কিনা ব্যাপারটা। আচ্ছা, আমরা আবার আমি আমার অবস্থানটা পরিষ্কার করি, আমরা সমাধান চাই, কিন্তু আমরা আবার জামাত ইসলামের যে রাস্তায় সমাধান করতে যাচ্ছে ওই রাস্তাটাও কিন্তু আমাদের রাস্তা না। আমরা কিন্তু আপনাদের এনসিপির একটা নিজস্ব রাস্তা আছে। ধন্যবাদ আপনাকে সাইদ আব্দুল্লাহ। আমি আগের আলোচনায় যে আপনি বলছিলেন যে জামাতে ইসলামীর যে ঘি তোলার ব্যাপার, একই ধরনের কথা বলেছেন বিএনপির মির্জা আব্বাস সাহেব। উনি গতকালকে বলেছেন যে যদি বিএনপি মাঠে নামে তাহলে আপনারা ট্যাবলেট খাওয়ার সুযোগ পাবেন না। এইটা কাদের মিন করে বলা, বা এই পরিস্থিতি আসলে ট্যাবলেট খাওয়া না খাওয়ার প্রসঙ্গ এলো কেন? আমার মনে হয় যে তার আগে ওই যে 8 দল রাস্তায় নেমে অচল করে দেওয়া হবে, সবকিছু করা হবে। তো আপনারা কি ওই 8 দলের জোট যারা আছে তারাই শুধু রাস্তায় নেমে অচল করে দিয়ে ইলেকশন হইতে দেওয়া যাবে না, এটা হইতে দেওয়া যাবে না, ওইটা হইতে দেওয়া যাবে বলবেন, আর অন্য কেউ একদম চুপচাপ বসে থাকবে, তারা রাস্তায় নামতে পারবে না? এটা কি আপনি বিশ্বাস করেন? না না, যদি না হয় আমার মনে হয় যে ওইটা একটা রেসপন্স ছিল, এবং সেটা তার এন্ড থেকে একটা রেসপন্স। তার কারণটা হইল, আপনি কিছুদিন আগে খেয়াল করেন সংকটের জায়গাটা কোন জায়গায়। সংকটের জায়গাটা হইল, আপনি কিছুদিন আগে জামাত ইসলাম কিন্তু একটা মন্তব্য করেছে, তাহের সাহেবই করেছেন, যে জাতীয় নোহাঙ্কি ভাঙ্কি পরে ভাই, উনার ওয়ার্ডিং নিয়ে আমার এত মাথা ব্যথা নাই। জাতীয় নির্বাচন পরে হইলেও হবে, কিন্তু গণভোটটা আগে হওয়াটা দরকার। জাতীয় নির্বাচন পরে হইলেও হবে, তার মানে জাতীয় নির্বাচন পেছনে হইলেও না হলে অসুবিধা নেই। এই যে কথাটা, এটা বাংলাদেশের জন্য কতটা ডিজাস্টার সেটা ঐক্যমত্য কমিশন আলী রিয়াজ সাহেবের কথা দ্বারাই আপনার রিড করেন, আমার কথা শোনার দরকার নাই। তো এই যে যখন এই কথাটা আসবে তখনই তো মানুষের মাথার ভেতরে একটা প্রশ্ন চলে আসবে, তার মানে ন্যাশনাল ইলেকশনের এই ব্যাপারটা যদি পেছে, এটা তো কারোর জন্যই ভালো কিছু হবে না। যারা এই কথা আগেই বলে ফেলতে পারে তাহলে তো ভাই অনেক সমস্যা আছে। এবং নোট অফ ডিসেন্টের আলোচনাটা একটা জায়গায় বলি, এটা খুব চমৎকার একটা ব্যাপার। আপনি আলোচনাটা টানছিলেন, আমি ইন্টারাপ্ট করতে চাইনি, এখন আমি একটু বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছিলেন যে প্রত্যেকটা পয়েন্ট তুলবো, কে কে কোন জায়গায় বিরোধিতা করছে এটা সবাইকে জানাই দেবো। অলরেডি সবাইকে জানাই দেওয়া হয়েছে। নোট অফ ডিসেন্টের ব্যাপারটা এটা গোপন কোনো আলোচনা না, এটা পাবলিকলি প্রত্যেকেই জানে যে বিএনপি এই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত এই জায়গায় দিয়েছে, এনসিপি জাস্ট একটাতে দিয়েছে। সো এটা কিন্তু পাবলিক একটা ডকুমেন্ট। এইবার খেয়াল করে দেখেন, এই পাবলিক ডকুমেন্টটা যখন সামনে যাচ্ছে, জনগণ কিন্তু ওয়েল ইনফর্মড, রাইট? হওয়ার পরে আমি যেটা দেখতে চাই, ধরেন যে এনসিপির যদি মনে হয় যে ঠিক আছে এটা বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন করা দরকার, ক্যাম্পেইন করুক, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, যে এটা ফেয়ার রাইট আছে। আমি বলবো না যে ও এইটা করা মানে তারা খারাপ, না, এটা তো তাদের রাইট, রাইট? তো তারা করুক যে এই যে বিএনপি দেখেন এই ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিছে, আপনি ওদেরকে ভোট দিয়েন না। জনগণ যদি ভোট না দেয় তাহলে তো ধরেন যে ক্ষমতাতে এনসিপিও আসতে পারে। আপনি কেন মনে করতেছেন যে বিএনপি ক্ষমতায় আসবে, এনসিপি ক্ষমতায় আসতে পারে, জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে, XYZ বহু মানুষ ক্ষমতায় আসতে পারে? এ ধরনের কথা তো অনেক দলের নেতাও বলেছে, রাইট? এনসিপির কিছু নেতাও বলেছে না বিএনপি 40টা থেকে 50টার বেশি আসন পাবে না। সো আমি এই জন্য বলছি এইটা কিন্তু ফিক্সড কোনো ব্যাপার না যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। সো ব্যাপারটা হলো যে আপনি জনগণের কাছে উন্মুক্ত করে দেওয়ার পরে তারা যদি মনে করে বিএনপিকে ভোট দিবে না, বিএনপি যদি না জিতে, তাহলে তো ভাই তাদের নোট অফ ডিসেন্ট থাকলেও এটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। কিন্তু এই পাবলিক ইনফরমেশনগুলো জানার পরেও যদি ভোট দেয়, তাহলে তো তারা জনগণের ভোটে যখন চলে আসলো, এই সার্বভৌম পাওয়ারটা এটা তো জনগণ তাদেরকে দিয়ে দিল, রাইট? তারপর কি আপনার আর কিছু করার থাকে? এবং তারা কিন্তু বলে নাই, দেখেন আমি এই কারণে এই নোট অফ ডিসেন্টের আলোচনাটাতে আমি ব্যক্তিগতভাবে হ্যাপি। অনেক দল কিন্তু বলতেই পারতো, বিএনপি কিন্তু একটা রিস্ক নিয়েছে, বলতেই পারতো না যে আমি সবকিছু মেনে নিলাম, ঠিক আছে ইলেকশন দেন, যাওয়ার পরে তারপর বলবে যে ঠিক আছে আমি এইটা মানি না, এইটা মানি না, এইটা মানি না। এটা করলে তো হাততালি পাইতো সবার রে ভাই। কিন্তু দেখেন সে জানে যে অতীতে কি হয়েছে না হয়েছে এটা জানা যায় না, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মনস্তাত্ত্বিক জায়গাটা এমন ভাবে রিশেপড হয়েছে, মানুষ প্রশ্ন করাটা শিখে গেছে। এই জন্য তার যে জায়গায় সে মনে করছে এটা নোট অফ ডিসেন্ট দেওয়া দরকার, সে মানুষের গালি খাচ্ছে, ইয়েট সে ওইটা বলছে যে না আমি এটা করব। তার কারণ ভাই 8 বেজার ভালো, 5 বেজার ভালো না। সো এইটা কিন্তু রাজনীতিতে একটা সততা এস্টাবলিশড হচ্ছে, তাহলে সে কিন্তু মিথ্যা আশ্বাস দেয় নাই। আমার কাছে মনে হয় এটা তো অ্যাপ্রিসিয়েটেড হওয়া উচিত, রাইট? যে সে যা করতে চায় সেটা বলছে, মানে সে লুকোছাপা করছে না, সে গুপ্ত অবস্থায় রাখছে না, সে একদম ক্লিয়ার কাট ব্যাপারটা বলে দিচ্ছে। আরেকটা আর্গুমেন্ট আমি আপনাকে বলি যে কেন ওই যে না ভোটের ক্যাম্পেইনটা বলা হচ্ছিল যে কেউ এটা তো ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ থেকে করা, কেন এটা জরুরি ছিল? 270 দিনের যে বিধানটা, ওই যে না হইলেও অটো পাস হয়ে যাবে, এইটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টারাস পদ্ধতি হইতে পারে। লেটসে ভাই আমি এই জায়গায় বিএনপি, আওয়ামী লীগ, জামাতের কথা বলছি না, ধরেন আজ থেকে 50 বছর পর আমরা ধরেন যে কেউই বেঁচে নাই,
আরেকটা জেনারেশন আসলে এই ধরনের প্রেসিডেন্স যদি থেকে যায় তখন কি হইতে পারে জানেন, ধরেন কোনো একজন স্বৈরাচার তৈরি হইলো, হওয়ার পরে তারা মনে করলো ঠিক আছে যে এই জিনিসটা এতদিনের ভেতরে সাইন হইতে পারে, যদি না হয় অটোমেটিক পাস হয়ে যাবে। এই টাইপ কাজ যদি একটা প্রেসিডেন্সে থেকে যায় কতটা ডিজাস্টারাস ঘটনা ঘটতে পারে আপনি জানেন। আর একটা ব্যাপার, নোট অফ ডিসেন্ট এমন অনেক জায়গায় যৌক্তিকভাবে দেওয়া হয়েছে। তার একটা সুস্পষ্ট উদাহরণ কিছুদিন আগে আমি আরেকটা টিভিতে বলেছিলাম, এই আলোচনাটা সামান্য একটু তুলি, কারণ অনেকের কাছে না ইনফরমেশন গ্যাপটা থাকে, মনে করেন নোট অফ ডিসেন্ট মানে ব্যাপারটা খুব খারাপ। বাংলাদেশে ধরেন প্রধান বিচারপতি নিয়োগের যে ব্যাপারটা, এই আল-রিয়াজ কমিশন যেটা সুপারিশ করেছে, বয়সের ভিত্তিতে, জ্যেষ্ঠতার ভিত্তিতে যিনি সিনিয়র মোস্ট তাকে প্রধান বিচারপতি বানাইতে হবে। লেটস সে এমন একজন ব্যক্তি আছে অপশনলেস অপশন, যার ক্যারেক্টার হলো বিচারপতি মানিকের মতো, সে যে আউল ফাউল কি কাজ করতে এটা তো সবাই জানে, অথবা তার ক্যারেক্টার হইলো জাস্টিস এনায়েতুর রহিমের মতো, অথবা অন্য কেউ যারা বলবে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনার হাতে যদি এটা বিচার করার কোনো অপশনই না থাকে, তাহলে তো ভাই বিচারপতি মানিক বা জাস্টিস এনায়েতুর রহিম ভাই এই টাইপ লোককে আপনি প্রধান বিচারপতি বানাইতে বাধ্য। বিএনপি ওই জায়গায় কি করেছে, নোট অফ ডিসেন্টটা দিয়ে সে অপশনটা যুক্ত করেছে, ঠিক আছে একজনের ক্ষেত্রে আমরা হার্ড রুলটা ফিক্স না করি, আমরা দুইজনকে ইনক্লুড করি, যে বয়সের ভিত্তিতে দুইজনই থাকবে, প্রধান দুইজন, ঠিক আছে। নর্মাল ফ্লোটা হইলো যিনি সিনিয়র মোস্ট তিনিই পাবেন, কিন্তু যদি মারাত্মক অসদাচরণ থাকে, মারাত্মক যদি কোনো অভিযোগ থাকে, তাইলে যাতে এটা অল্টার করার কোনো সুযোগটা থাকে। এটা কিন্তু বলে নাই যে আমি 5 জন চাই 10 জন চাই, তাইলে এটা মিস ইউজ করার জায়গাটা অনেক বড় হয়। এবার খেয়াল করে দেখেন, এই আলোচনাটা যখন আপনি ফ্ল্যাট করবেন যে বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছে, কত বড় কথা, এ মানে নাই, কিন্তু দেখেন এটা ব্যাখ্যাটা যখন পূর্ণাঙ্গভাবে শুনবেন তখন আপনি চিন্তা করেন আরে বাংলাদেশের কালচার অনুসারে তো যৌক্তিকতা আছে। আবার দেখেন এমন অনেক জায়গা আছে অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, ধরেন আপনি এই জায়গায় যে বসে আছেন, এটা তো পার্ট অফ ইউর জব, রাইট? আপনি যে কাজটা করছেন এটার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত করতে হচ্ছে। আপনি কি এমন কোন সিস্টেমকে ইন্ট্রোডিউস করতে চান যাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই? লেটস সে আপনি 7 জন বা 8 জন যারা জনগণের ভোটে ইলেক্টেড না, ধরেন একটা সরকার বাংলাদেশে চলছে, এই সরকারের আমলে তাদের নিয়োগ বা অমুক তমুক নিয়ে যদি ব্যর্থ হয়, আপনি দোষ দিতে পারবেন। ধরেন তাসিন ভাই যে বলতে পারবে এই যে তুমি নিয়োগ দিছো, তোমার লোক দুর্নীতি করছে, তোমার এটা দোষ, কিন্তু আপনি এমন কাউকে বসাইলেন যাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এই কয়জন মিলেই আপনার রাষ্ট্রের অনেক কিছু সেট করে দিতে পারে। এইবার চিন্তা করেন যদি যাদেরকে এই যে ফেরেশতা সমতুল্য মনে করে আপনি বসাইলেন, এরা যে ফেরেশতা সমতুল্যই থাকবে এই গ্যারান্টিটা কে দিল? তাইলে অ্যাকাউন্টেবিলিটি খেয়াল করে দেখেন, আপনি বলতেই পারেন ও বিএনপি তোমার রেজিমে এই অকামটা হইল, বিএনপি বলতে পারে কেন, আমরা তো এদেরকে নিয়োগকর্তা পুরোপুরি ছিলাম না, এটা তো এই কমিশনের মাধ্যমে আসছে। এই অ্যাকাউন্টেবিলিটিটা তাহলে কার হবে? ব্যর্থতার দায়ভারটা কার হবে? আপনি তো দেখবেন ভাই সরকারে যারা ছিল এটা তোমাদের ব্যর্থতা, তাদেরকে ব্যাশিং করবেন, যে ব্যাশিংটা করার কারণে একটা ভুল জিনিস দেখবেন বাংলাদেশে কিভাবে ছড়ায়। এইটা বহু মানুষকে 5 আগস্টের পর আমি বারবার করে শুনি যে বিএনপির আমলে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, এটা একটা ভুল প্রোপাগান্ডা। তার কারণ হলো প্রথমবারের যে হিসাবটা সেটা আওয়ামী রেজিমের ছিল, এবং তারপরে হিসাবটা হলো 1996 সালের পর থেকে ক্রমাগত রেটিংটা কমে 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 বিএনপি আসার পর থেকে কিন্তু আবার উন্নতির দিকে যাচ্ছিল। র্যাঙ্কিংটা চেঞ্জ হয় নাই, কিন্তু দেখবেন যে 1 সালের যে অবস্থা ছিল 6 সালে অনেকটা উন্নতির দিকে যাচ্ছে। দেখেন ওই সরকারের ভেতরে জামাত ইসলাম ছিল না, তারাও এখন এসে বলে দুর্নীতিতে এরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ওইটা তো হাসিনার হাত দিয়ে শুরু করা, ওই জায়গা থেকে ক্রমাগত উন্নতির জায়গাটা হয়েছে। প্রোপাগান্ডাটা চলেছে কিভাবে? এই কারণে আমি বলি যে ধরনের আলাপ আলোচনাটা আছে, ফ্রেমিংটা দেখাটা খুব সুন্দর। যেমন আমেরিকার একটা উদাহরণ দিয়ে আমি এই আলোচনাটা শেষ করে দিচ্ছি। আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতিরা যারা আছেন, আপনি খেয়াল করে দেখবেন তাদের প্রত্যেকের পলিটিক্যাল ওরিয়েন্টেশন কি প্রত্যেকে জানে, যে কে রিপাবলিকান কে ডেমোক্রেটিক সবকিছু। বাংলাদেশের মতো অনেক দেশ আছে যেসব দেশের নিয়মটা হলো যারা বিচারপতি তাদের কোনো ওরিয়েন্টেশন থাকা যাবে না। তো প্র্যাকটিক্যালি চিন্তা করেন, তাই আমেরিকার জুডিশিয়ারি বডির যে স্বাধীনতা, তাদের যে ট্রান্সপারেন্সি সেটা বেশি, নাকি বাংলাদেশের কাগজে কলমে যারা নিরপেক্ষ সেটা বেশি? কারণ বাংলাদেশে কাগজে কলমে নিরপেক্ষ, কিন্তু গোপনে গোপনে তো ভাই ওরা শপথবদ্ধ রাজনীতিবিদ বহু মানুষই ছিল। তো আমি এই জন্য বলছি অনেক কিছু পাবলিকলি ইনফরমেশন থাকা মানেই খারাপ না। যাদেরকে আপনি অনেক জায়গায় দায়িত্ব দিবেন তাদের যদি অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত না করেন, আগে হয়তো বা ম্যানেজ করতে হয়তো 300 জনকে, 9 জনকে যদি আলাদা করে ম্যানেজ করে ফেলে দেওয়া যায় তাহলে তো দুনিয়ার সব অপকর্ম জায়েজ করে ফেলে দেওয়া যায়। এই কারণে ভিন্ন লেন্স থেকে আমাদের ভাবার দরকারটা আছে বলে মনে হয়। ধন্যবাদ আপনাকে। তাহসিন রিয়াজ, আমি একটি সংবাদে দৃষ্টিপাত করতে চাই। শেরপুর জেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নালিতাবাড়ি যুবলীগ নেতা মোহাম্মদ রাকিবুল ইসলাম। এর আগেও চট্টগ্রামে একটি কমিটিতে একজন হত্যা মামলার আসামির নাম এসেছিল, সে বিষয়ে আমরা সংবাদ পেয়েছি। আপনারা ফিল্টারিংটা কিভাবে করেন এই নেতা নির্বাচনে, যদি একটু বলতেন।
দেখেন এটা এটা হচ্ছে কেমন, মানে আমি যদি আপনাকে এটা ঘুরে প্রশ্ন করি, যেমন আজকে বগুড়ায় এক জনসভায় হচ্ছে বিএনপির এক নেতা বলছে নৌকার বিজয় মানেই বিএনপির বিজয়, ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়, এরকম একটা কথা বলছে। না এটা ভাই পরে আমি যেটা দেখলাম এটা মিসকোটেড করে বোধহয় এটা নিয়ে একটা প্রতিবাদ চলছে। ধরেন এটাকে এখন এটাকে ধরে আমি রাজনীতি করলাম কিছুদিন ধরে আমি এটাকে রাজনীতি করলাম, আমি এটার উপর দাঁড়িয়ে আমি কি এই ন্যারেটিভ ডেভেলপ করতে পারি যে বিএনপি হচ্ছে আওয়ামী লীগকে রিক্রুট করছে? আমি আপনার প্রশ্নটা দিচ্ছি, ন্যারেটিভ দাঁড় করানো যায় না। আমি প্রশ্নটার উত্তরই দিচ্ছি আপনাকে। আমি পূর্ণ প্রশ্ন করি তাহলে কেন এই প্রশ্নটি এলো? আপনারা দিতেই পারেন যে কাউকে নেতা বানাতে পারেন। না আমি কিন্তু এটা বলিনি এখন, আপনি উত্তর নেন না এখন। হ্যাঁ, প্রশ্নটি এলো এই কারণে, এই যে যেটা বললেন যে বিএনপির নেতা বলেছে বা এরকম আওয়ামী লীগ ভোটের দিকে বিএনপির মানে নেতারা গণসংযোগ করে অনেক কিছু করেছে, জামাতে করেছে, এরকম অভিযোগ আছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে এনসিপির থেকে এরকমটা প্রত্যাশা না। ওই কারণে কিন্তু প্রশ্নটা আসে। আমি উত্তরটাই দিই এবার। হ্যাঁ, আপনার প্রশ্নটা আমার কাছে খুবই ক্লিয়ার, আপনি একটু শুনেন, শুনলে ইজি হবে। দেখেন, প্রথমত আপনার কাছে যেহেতু এটা গ্রহণযোগ্য না, আপনার কাছে যেহেতু গ্রহণযোগ্য না, আলোচনা তো আসে। আপনি ধরে নিচ্ছি আর কি, ধরেন আপনার আর্গুমেন্টটা কোথায়? আপনার আর্গুমেন্ট হচ্ছে যেহেতু এটা জুলাইকে রিপ্রেজেন্ট করে পার্টিটা, জুলাইয়ের সব টপ ফিগার্সটা হচ্ছে এই পার্টিটাকে রান করে, কাজেই তারা আওয়ামী লীগ রিক্রুট করবে। এটা তো আপনি দেখেন, আপনি এটা স্বাভাবিক নিচ্ছেন না, কিন্তু আমরাও স্বাভাবিকভাবে নিচ্ছি না। এখন দেখেন প্রবলেমটা কোথায় আমাদের? প্রবলেমটা হচ্ছে আমাদের এই পুরো রাষ্ট্র ব্যবস্থাটা এমন, ধরেন আমি সাইদ আব্দুল্লাহ ভাইয়ের আপনার ফ্যামিলিতে খুঁজেন, এটা 20টা আওয়ামী লীগ বের করা কোনো অস্বাভাবিক ঘটনা না, কোনো অস্বাভাবিক ঘটনা। আপনার ফ্যামিলিতে খুঁজলে 20টা আওয়ামী লীগ বের করা অস্বাভাবিক ঘটনা না। প্রবলেমটা হচ্ছে অনেক সময় ফিল্টারিংয়েও তো ভুল হয় না? আমাদের পক্ষ থেকে আমাদের এই পার্টি বিল্ডিংয়ের প্রসেসে অসংখ্য কমিটিতে এই ধরনের অভিযোগ এসছে। আপনি কি কখনো এটা প্রশ্ন করছেন অভিযোগ আসার পর আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিছি কিনা? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলি, আপনি খোঁজ নিয়ে দেখেন যতগুলো জায়গায় এই ধরনের অভিযোগ আসছে, ইমিডিয়েটলি আমরা অভিযোগ পাওয়ার পর আমরা যখন এটাকে দেখছি, আমরা যখন অ্যাসেস করছি, দেখে আমাদের কাছে যখন মনে হয়েছে যে না, হ্যাঁ সত্যিকার অর্থে তার ইনভলভমেন্ট ছিল, আমরা যখন দেখছি সত্যিকার অর্থে সে মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ ছিল এবং কোনো না কোনোভাবে সে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, আমরা ইনস্ট্যান্টলি সেই কমিটি বাতিল করেছি। কাজে আমাকে তো ওই সময়টা অ্যালাউ করতে হবে, আপনাকে দেখতে হবে কি না, যখন পদধারী নেতা চলে আসে তখন মানে আলোচনায় আসার পরে আলোচনায় কয়টাই বা আসে, একটা এলো, বাকি 10টা যে 10টা এলো না। ওই কারণে যদি ফিল্টারিংটা আগে থেকে হয় তাহলে কিন্তু এই আসার সুযোগটাই থাকে না। আপনি যেটা বলেছেন যে এক্সাম্পল দিয়ে যে ফ্যামিলিতে, প্রত্যেকটা ফ্যামিলিতে আছে, ফ্যামিলিতে থাকা এক জিনিস আর নিজে পদধারী তিনি সরাসরি রিক্রুট হওয়া, এটা নিশ্চয়ই। আমাকে তো উত্তরটা দিতে হবে, আপনি যদি আপনিই বক্তব্যটা দিয়ে দেন তাহলে আমি উত্তরটা দিতে পারছি না। দেখেন, এই জন্য আপনি দেখবেন কোথায় আপনার পয়েন্টটা কোথায় হবে। আপনার পয়েন্টটা হবে যে আমাকে যখন আপনি সংশোধন দিচ্ছেন, এই সংশোধনটা আমি উইলিংলি অ্যাকসেপ্ট করছি কিনা, ওইটার রেশনালিটিটা যাচাই করে আমি এটার এগেনস্টে ব্যবস্থা নিচ্ছি কিনা। আপনার পয়েন্টটা হচ্ছে এটা। আর আপনি যেটা বললেন না যে দেখেন ভাই, একটা দল চালানো ইটস নট আ জোক, কিন্তু ইটস নট ইভেন আ জোক। আমরা তো এখন আপনি জানেন যে আমাদের যে প্রক্রিয়াগুলোতে আমরা অসংখ্য জায়গায় আমরা দেখি, দেখা গেছে যে আপনি শেরপুরের এক্সাম্পল দিয়েছেন, আমরা শেরপুরে হয়তো আমাদের একটা মানে ওয়ে থেকে আমরা এই কমিটিটা পেয়েছি, কমিটির ওয়ে থেকে পাওয়ার পর আমরা যেসব জায়গায় এটা ক্রস চেক করার দরকার ছিল, প্রত্যেকেই বায়াস থাকতে পারে না, অস্বাভাবিক তো কিছু না, এটা তো স্বাভাবিক একটা ঘটনা। আমরা এটা বিএনপির ক্ষেত্রে আমরা দেখেছি, এটা মানে জামাত ইসলামের ক্ষেত্রে আমরা দেখি, অসংখ্য পার্টির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখি। কাজে দেখেন, প্রশ্নটা হবে এই জায়গাটাতে যে আমি এই জায়গাটাতে এটার এভিডেন্স মানে সামনে রাখার পরও আমি এটাকে জাস্টিফাই করছি কিনা, আমি এটা অ্যাকসেপ্ট করে আমি এটাকে মানে করছি কিনা, আমি এটা কারেকশন প্রসেসে নিয়ে যাচ্ছি কিনা। আমি আপনাকে বলতেই পারতাম যে আমি যা মন চাই তাই করবো, আমি বলতে পারতাম না, তো আমি সেটা বলছি না। তার মানে আপনাকে বুঝতে হবে যে যখন আমরা এটা নাহিদ ইসলামের কাছে পৌঁছাচ্ছি বা আমরা যখন এটা আক্তার হোসেনের কাছে পৌঁছাচ্ছি, তারা ওই কথাগুলো বলছে না। আবার এটাও আরেকটা প্রসেস, যেমন আপনি আমাদেরকে প্রশ্ন করছেন, ইভেনচুয়ালি আমাদের সেন্ট্রাল বডিতেও তো ধরনের প্রশ্ন আসছে যে ভাই এই জায়গাটাতে এই কমিটিতে ধরনের প্রবলেম আছে। দেখেন, আমরা কোনো ট্রেডিশনাল ফরম্যাটের রাজনৈতিক পার্টি না, কিন্তু আমরা কিন্তু ওয়ান ম্যান আর্মি না। আমাদের দলে প্রচণ্ড রকম অ্যাকাউন্টস। ইভেনচুয়ালি আমি আপনাকে অনিয়ারে বলি, আমরা আমাদের সাধারণ সভাগুলোতে, আমরা আমাদের ইসি বোর্ডে, আমি পার্ট অফ এক্সিকিউটিভ কমিটি, আমরা আমাদের ইসি যখন আমরা করি, আমরা কিন্তু একজন আরেকজনকে চুলছেড়া বিশ্লেষণ করি এবং এগুলোতে আমরা ন্যূনতম কাউকে কোনো ধরনের কনসিডারেশন দিই না। হোয়াট উই পার্সোনালি কনসিডার সেটা হচ্ছে যখন কোনো ভুল স্পষ্ট হয়, ওই ভুলটাকে আমরা ভুল হিসাবে রিসিভ করে এটা কারেকশন প্রসেসের মধ্যে নিয়ে যাই কিনা, দ্যাটস দি থিং। আপনি যেটা বলেছেন ডেফিনেটলি এই আলোচনাটা আমাদের পার্টিতে অলরেডি এসছে এবং অলরেডি আমাদের একটা টিম এটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন, এন্ড ভেরি সুন আপনি এটা শুনবেন, আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে দেখবেন সমাধান। ধন্যবাদ আপনাকে। আমরা সাইদ আব্দুল্লাহ,
এই যে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের যে একটি অভিযোগ নানা সময় নানা দলের নামে আসে, সম্প্রতি বিএনপি যে মনোনয়ন ঘোষণা করলো, মনোনয়ন ঘোষণার পরে একজন মানে প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য তার মনোনয়ন পরে স্থগিত করা হয়েছে। এই আসলে এই প্রক্রিয়াগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে কেন বারবার ঘটে? মানে এই ফিল্টারিং গুলো আরো কিভাবে হওয়া উচিত বলে আপনি একজন বিশ্লেষক হিসেবে কি মনে করেন? আমার কাছে যেটা মনে হয় যে মাদারীপুরের শিবচরের যে ঘটনার কথা উল্লেখ করেছেন সেটা ওই স্লোগানের ভিডিওটা আরো আগের, কিন্তু কাহিনী এর চেয়েও আরেকটু প্রবল। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই যে ঘটনাটার কথা বলছেন হয়তোবা তার আরো অনেক রকমের সম্পৃক্ততা বা কিছু জিনিস পাওয়া গেছে শুধুমাত্র স্লোগানের জন্য না। এবং সেই ব্যাপারগুলো নিশ্চয়ই দেখেন, ওই যে তার কথাটা কিন্তু চমৎকার যে ভাই ভুল হচ্ছে অনেক জায়গায়, ভুলটা যখন কেউ বুঝতে পারছে এটা কারেক্ট করছে কিনা। এত বড় একটা ঘটনা ঘটার পরে দেখেন একদিনের ভেতরে তারা কিন্তু বিএনপি তো মনোনয়নই দিয়ে দিয়েছে। এটা কিন্তু সাধারণ আবার দেখেন কমিটি গঠন বাতিল করার মতো একটা জিনিস করার জন্য তারা একবারের জন্য ভাবে নাই, তারা বাতিল করে দিয়েছে। অন্যদের ক্ষেত্রে জাস্ট এটা বলি আমি, জামাতের আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা শেখ হাসিনাকে নিয়ে তার ভুরি ভুরি পোস্ট ভুরি ভুরি জায়গায় গেছেন, দেখেছেন না লিংকডইনে, সোশ্যাল মিডিয়াতে সব বিভিন্ন জায়গায় পাবলিকলি আসার পরেও সে তার পদে বসে আছে। জামাত ইসলামের পেজে যা দেখেন যে তার জামাত ইসলামের আমির কোথাও বসে আছে, তার পাশে সে আছে, তাকে অফিশিয়ালি রেকগনাইজ করা হচ্ছে। বিন্দুমাত্র তারা কারেকশনের তাগিদ অনুভব করেছে? আমার কথাটা হলো ভাই কেউ তো ফেরেশতা না, আমাদের ভুল আছে, আমাদের ভুল আছে, প্রত্যেকটা দলের ভুল আছে, ব্যক্তি জীবনে আমার ভুল আছে না, ব্যক্তি জীবনে ভুল আছে, আমাদের ভুল আছে। দেওয়ার মতো একটা ব্যাপারে এই যাচাই বাছাই আমার কাছে মনে হয় যে আরেকটু সচেতন হইলে ভালো হইতো, রাইট? আমি এটা মনে করি যে কেন এত যাচাই বাছাই করার পরেও যদি কিছুটা ভুল থাকে সেটা একটু অসঙ্গতি, মানুষের কাছে একটু ভুল বার্তাটা যায়। আরো 10টা কেস যে সামনে আসেনি, এই জন্য আরেকটু বেশি সচেতন হওয়াটা দরকার ছিল, সেই স্কোপটা অবশ্যই থাকা উচিত। মানে আপনি কনফিডেন্স দিবেন কোথায় ভাই, যে প্রশ্নটা করছেন যে আরো 10টা কেস যদি সামনে আসে, আপনি কনফিডেন্স দিবেন কোথায়? আপনি কনফিডেন্স দিবেন যে আমার কাছে যখন একটা কেস আসছে আমি ওটা ডিল করছি, তাহলে 10টা কেস আসলে আমি ডিল করব। আমার কথা যে ভুল তো হবেই রে ভাই, ভুল হওয়ার পরে আপনি দেখবেন যে ওই জায়গায় কি পুরো অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে না আমরা কারেক্টই করব না। লেটস সে ভাই আপনার একজন ওবাইদুল কাদের আছে, আপনার একজন হাসান মাহমুদ আছে, আপনি সেটারই ওন করলেন, এইটা হলো খারাপ জিনিস। কিন্তু ভুল যদি হয়ে যায় সেই ভুলটাকে কারেক্ট করাটা আমার কাছে মনে মন্দের ভালো জিনিস, এবং এই ব্যাপারটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত যে না নিজেদের দেখেন এটা যদি বহিষ্কার না করা হইতো বা এটা যদি বাতিল না করা হইতো ওইটা কিন্তু এস্টাবলিশড হয়ে যেত না, তারা এটাকে অ্যাকসেপ্ট করলো। এত বড় রিস্ক তারা নিয়েও যে করছে, আমার কাছে মনে উল্টা এই কালচারটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত, যাতে ভবিষ্যতেও কেউ ভুল করলে, কেউ খারাপ কাজ করলে সেটাকে ডিজোন করার মতো ক্যাপাসিটি রাজনৈতিক দলগুলাও স্বাচ্ছন্দ্যে নিতে পারে। জি ধন্যবাদ, আপনার বক্তব্য স্পষ্ট। আমি আরেকটি বিষয়ে সামনে আনতে চাই, সেটি হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ঝটিকা মিছিল এরই মধ্যে বেড়ে গেছে, লক্ষ্য করেছেন নিশ্চয়ই। 13 নভেম্বর তারা কর্মসূচি ঘোষণা করেছে। এই যে নির্বাচন সামনে করে যে পরিস্থিতি, এর মধ্যে আওয়ামী লীগের এই কার্যক্রম, এইগুলোকে আপনি কোনো সংখ্যা হিসেবে দেখছেন কিনা, বা রাজনৈতিক দলগুলো কিভাবে প্রতিহত করা উচিত? তারা এইভাবেই চেষ্টাটা চালাবে এবং কন্টিনিউয়াসলি এই ধরনের কাজ চালাইতেই থাকবে, এটা অস্বাভাবিক কোনো ব্যাপার নাই, এটাই তাদের মাথা দিয়ে বের হওয়ার চিন্তাগুলোর স্বাভাবিক প্রক্রিয়ারই একটা অংশ। আচ্ছা, কারণ পলাতক হওয়ার পরেও যেভাবে চিন্তা করে বরং এইভাবেই তো তারা চিন্তা করবে, রাইট? কিন্তু কথাটা হলো সেটাকে ট্যাকেল করার জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই যে আপনি বললেন অন্যান্য রাজনৈতিক দল ট্যাকেল করবে, কারণ অন্যান্য রাজনৈতিক দলের খেয়ে কি ঠেকা পড়ছে যে রাস্তায় এসে তাদের পাহারা দিতে হবে, কিন্তু দেখবেন রাজনৈতিক দলগুলো পাহারা দেয়, কেউ কম কেউ বেশি। এই জায়গাতে দরকার ছিল সরকারের ভূমিকার। কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছে, এই ব্যাপারগুলো নিয়ে দেখবেন অনেকেই খোলামেলাভাবে আলোচনা করে না, বাট বোঝার জন্য বলছি। বাংলাদেশের রাজনৈতিক ওরিয়েন্টেশন তো বেসিক্যালি দুইটা বড় দল কেন্দ্রিক ছিল। একটা দল যদি না থাকে তাহলে তো আরেকটা দলের অবভিয়াসলি অনেক লোকজন থাকে। কিন্তু এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো ঠিক আছে অনেক জায়গায় বিএনপির ইন্ডিয়া কেন, বিএনপি ফ্যামিলির অমুক কেন তমুক কেন, আরে ভাই আওয়ামী লীগ যদি না থাকে তার মানে তুমি যদি বিএনপির স্পেসটাকে শুধুমাত্র বিএনপি ওরিয়েন্টেশনের জন্য সব জায়গায় মাইনাস করো তাহলে বাংলাদেশে থাকবে কারা? এই জন্য দেখবেন সচিবালয়ে বহু আওয়ামী লীগের দোসররা এখনো বসে আছে, পুলিশে, আর্মিতে, প্রত্যেকটা জায়গায়। আপনি ওইটাকে ভেরিফাই করার জন্য এটা যে করেন না, এবং ধন্যবাদ তাহসিন রিয়াজ। দর্শক দর্শক জানাই আপনাদের, আজকের মতো শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়। সঙ্গে থাকুন।